সন্দেশখালি, সন্দেশখালি আর শুধু সন্দেশখালি। একটা জায়গায়, সুন্দরবনের এক প্রত্যন্ত জায়গাতে আগুন জ্বলেছে, কিন্তু সেই আগুনের শিখা এমন দাউ দাউ করে জ্বলছে যে সারা রাজ্য সেই আগুনের তাপে নিজেকে সেঁকে নিচ্ছে। খুব লজ্জার বিষয় যে আমরা এখনো শুধু এই কথা বলে যাচ্ছি, কাজের কাজ কিছুই করতে পারছি না। এই যে রাজ্য সরকার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই আগুন কবে নেভাতে পারবেন তিনি নিজেও জানেন কিনা সন্দেহ। কারণ একযোগে সমস্ত বিরোধীরা লেগে পড়েছে। কেন লেগে পড়েছে? তার একটাই কারণ, কারণ যে আগুন সেখানে জ্বলেছে সেই আগুন শুধু সন্দেশখালি নয়, সন্দেশখালির মানুষের মনের যে আগুন সেটাকেও জ্বালিয়ে দিয়েছে। আর এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এখন যে ঘাস ফুলের শিবিরেও আগুন লেগে যেতে পারে। এই আগুনের তাপে পুড়ে যাচ্ছে রাজ্যের একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক মনন, সেইটাই সবচেয়ে দুর্ভাগ্যের। আর এর ফলে ঘাস ফুলের শিবিরেও যে আগুন লাগবে না এটাকেও বলতে পারেন না, কারণ এই প্রশ্নটা উস্কে গিয়েছে একটাই কারণে, কারণ সেখানে নারীরা অবগুণ্ঠন খুলে বাইরে বেরিয়ে এসেছেন। অথচ এই যে রাজ্যের যে দল এক সময় অবহেলিত, লাঞ্ছিত এবং প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের জন্য লড়াই করবার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, তারা এখন কোথায়? ঠিক তাদের দলের নেতাদের জন্যই এই সমস্ত চলছে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন জিবি's এক্সপ্রেশনস। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। যে কথাটা বলছিলাম, এই যে আমরা সন্দেশখালির কথা বলছি, এইরকম দৃশ্য দিয়ে আমাদের দেখতে হবে তা আমরা ভাবিনি। আমরা অন্তত ভেবেছিলাম যে দুর্নীতির প্রশ্নে যেভাবে বিদ্ধ হচ্ছে তৃণমূল, তাতেই যে পরিমাণ কলঙ্কের দাগ লেগে যাচ্ছে দলের গায়ে, সেটাই বোধহয় শেষ কথা। কিন্তু না, সেখানেও শেষ হলো না। কোন তলায়, শিকড়ের কোন জায়গায় টান ধরেছে তা বোঝবার জন্য সন্দেশখালির বোধহয় দরকার ছিল। তৃণমূল দলের এক শ্রেণীর উচ্ছৃঙ্খল নেতা কর্মীর অত্যাচারে বেরিয়ে এসেছেন মহিলারা বাড়ি থেকে। এই মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়েও এইসব প্রান্তিক মহিলাদের দিকে তাকাবার সময় পাননি। এই হচ্ছে অভিযোগ তাদের, এই সব মহিলাদের। আর সেই সুযোগ নিয়ে দলের সিকি আদুলি নেতারা বা কর্মীরা নিজেদের নখ দাঁত বের করে আক্রমণ শানিয়ে গিয়েছে। এইসব মহিলাদের অভিযোগের সেটাই মূল কথা। বেশ কিছুদিন আগে আমার এক এপিসোডে আমি প্রশ্ন তুলেছিলাম, এই মুখ্যমন্ত্রীর রাশ কি রাজ্য প্রশাসনে আলগা হয়ে যাচ্ছে? এই সন্দেশখালি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিল যে রাশটা কতখানি আলগা হয়ে গিয়েছে। গ্রামের মহিলাদের অভিযোগ, ঘাস ফুলের পান্ডারা অত্যাচার চালিয়ে গিয়েছে, জমি দখল করেছে। জমিটাকে নোনা জল দিল, একদম পুরো কি করে দিল, জমিটাকে দেখার মতো না। ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। তোরা বলেছিলি? হ্যাঁ। কি বলেছিলি? আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নেই, তার উপর তুমি যা পারো করো, জলটা তুমি জলটাকে তোলো, তারপর তুমি করো না। সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে। এমনকি যৌন লাঞ্ছনা করেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পুলিশ অবশ্য সেসব কথায় কান দেয়নি, কারণ পুলিশ নিজেদের চাকরি বাঁচাতে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থেকেছে। এই সমস্ত কথা কখন প্রকাশ্যে এলো? যখন ইডি মানে কেন্দ্রীয় এজেন্সি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হানা দিল। কি ঘটনা কি হলো আমরা সবাই জানি। এই যে তৃণমূলের এই সমস্ত নেতা কর্মী যারা আছেন,
এলাকা দখল করে বসে আছেন, তারা এতদিন পুলিশকে দুচ্ছাই করে এসেছে। তারা ভাবলো এবারে ইডিকে পেটানোর লাইসেন্সও তাদের হাতে রয়েছে। এরপরে আদালতের কাছে প্রবল ধমক খেয়ে খানিক সম্মিত ফিরল পুলিশের। কিন্তু শাহজাহানকে তারা খুঁজেই পেল না। আচ্ছা, শুধু কি সন্দেশখালী? রাজ্যের বিভিন্ন এলাকায় এক শ্রেণীর এই তৃণমূল দলের এক শ্রেণীর কর্মী এবং সমর্থকদের ব্যবহার, মানে অশালীন ব্যবহারে মানুষ অতিষ্ঠ করে গিয়েছে। যাদের কয়েক বছর আগে ভাঙা সাইকেল চড়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, এখন তারা বাইক হাঁকাচ্ছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে। সন্দেশখালীতে ঠিক সেই রকমের 3 মূর্তি রয়েছে আমাদের। এইসব ত্রিমূর্তি এই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং তাদের সাঙ্গপাঙ্গরা রয়েছে। এই সমস্ত সিকি আদুলিরা হাতে মাথা কাটছে। সরকারি প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোথায় গেলেন? দলের নেতাদের দাপটে তাদের শির দাঁড়া কি ভেঙে গিয়েছে? সন্দেশখালীতে মহিলা বলছেন এই শিবু হাজরা আর উত্তম সর্দাররা তাদের তলব করত এবং তারা সেখানে যেতে বাধ্য হতেন। এবং আমরা জানি এই ঘটনা যখন প্রকাশ্যে এসেছে তখন ঘটনার প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হতেই ধরা পড়েছে উত্তম। কিন্তু শুধু উত্তম একা নয়, তার সঙ্গে আবার ওই বিজেপির বিকাশ সিংহ এবং তারও সঙ্গে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেও ধরেছে পুলিশ। इन्फॉर्मेशन नहीं देंगे, काउंटर खुलवाइए, हम लोग कोई नहीं जाएंगे, आपसे बात करेंगे। एकदम टिकट काउंटर पहले टिकट काउंटर खुलवाइए, आपसे बात करने के लिए हम लोग राजी हैं। आप जो बात कहेंगे 1 घंटा 2 घंटा 24 घंटा सुनने के लिए तैयार है। সমস্ত অভিযোগের তীর যেখানে তৃণমূলের দিকে, মহিলারা সরাসরি বলছেন যে তৃণমূলের এই সমস্ত ওই যে মানে খুচরো আধুলি সমস্ত নেতারা যা যা করে বেরিয়েছেন, তাদের না ধরে কাদের ধরা হচ্ছে? বিরোধীদের। পুলিশ কি করলো? একসঙ্গে 3 জনকে গ্রেফতার করে নিল। আর এলাকায় ঢুকতে গিয়ে বাধা পেল বিরোধীরা। কেন এমন পরিস্থিতি? দলের এমন অবস্থা কেন যে উচ্ছৃঙ্খলদের শৃঙ্খলিত করার ক্ষমতাই নেই তৃণমূল নেতৃত্বের? তার কারণ সামনে লোকসভা নির্বাচন। তখন কে বাঁচাবে? তখন তো এরাই ভরসা। এইসব মহান ব্যক্তিরা যদি দলের পাশ থেকে সরে যায়, তাহলে কারোর সাধ্য আছে কি দলকে বাঁচাবে? আর এইসব মহান ব্যক্তিদের জন্যই তো পুলিশের কোনো সাধ্য নেই কোনো এফআইআর করার, অভিযোগ নেওয়ার। এর মধ্যে দেখুন 12ই ফেব্রুয়ারি আবার আরেক প্রস্থ নাটক। উত্তম এবং বিকাশের জামিন হয়ে গেল। উত্তম দার্শনিক সুলভ কথা বললেন, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন তার এই গ্রামভারী সুলভ আচরণে এবং বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি এলাকায় কিভাবে কথা বলেন। এখানেই শেষ নয়, শেষ কথা নেই। শেষ কথা কে বলবে? পুলিশ আদালত চত্বর থেকে চ্যাংদোলা করে বিকাশ সিংহকে তুলে নিয়ে গিয়ে অন্য একটি মামলায় গ্রেফতার করলো। এই ঘটনায় ফের রাজ্যে টালমাটাল শুরু হতেই আবার উত্তমকেও ধরা হলো। শিব ঠাকুরের রাজব দেশে আইন কানুন সর্বনেশে। কখন কাকে ধরবে পুলিশ তা বুঝেই উঠতে পারছে না। কি করে বুঝবে বলুন তো? একজনকে ধরলে ওপর থেকে বলবে কেন একে ধরলে, আরেকজনকে না ধরা হলে বলবে কেন একে ধরলে না। যাকে ঘিরে এত কাণ্ড সেই শাহজাহানকে তো পুলিশ ধরতে পারছে না। মনে হচ্ছে হি হ্যাজ ভ্যানিশড ইন থিন এয়ার। চোখ কপালে তোলার এখনো বাকি আছে। এই শাহজাহান সাহেব কেন্দ্রীয় এজেন্সিকে বলেছেন তাকে গ্রেফতার করা হবে না, এমন একটা প্রতিশ্রুতি দিলে তিনি ইডি তলবে সাড়া দেবেন। আহা, একে বলা হয় মামার বাড়ির আবদার। অভিযুক্ত নিজেই জানিয়ে দিচ্ছেন শর্ত, তাকে গ্রেফতার না করা হলে তিনি ইডির তলবে যাবেন। আরে বাবা, তাকে অন্যায়ভাবে হেনস্থা করা হলে তিনি আদালতে যেতে পারেন, কিন্তু তা তো জাননি। আদালতে গিয়ে সুবিধা হয়নি। আমার বক্তব্য, সন্দেশখালীতে যখন এই সমস্ত দিনের পর দিন চলছে তখন কি প্রশাসন তার বিন্দু বিসর্গও জানতো না? নাকি নবান্নের কানে এই ঘটনা আসেইনি? যদি মুখ্যমন্ত্রী বলেন তার কানে আসেনি, তাহলে বলতে হবে সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মহানগরের এত কাছে ঘটা দলীয় কর্মী এবং সমর্থকদের অশালীন আচরণ এবং বদমাইশি
যদি মুখ্যমন্ত্রীর কানে না পৌঁছয়, তাহলে তার একটাই ব্যাখ্যা হতে পারে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই তৃণমূল দলে আজ যত অসভ্য এবং মাফিয়া ডনেদের সংখ্যাধিক্য ঘটেছে, অনেক প্রশ্ন উঠবে এরপর। এই দলে কি প্রকৃত শিক্ষিত কেউ নেই? হ্যাঁ আছে। দলে যারা প্রকৃতই শিক্ষিত বলে সমাজে স্বীকৃতি আদায় করেন, তারা কি করছিলেন এতদিন? বুদ্ধিজীবীরা কেন চুপ করে আছেন? তারা তো নিজেরাই সেখানে গিয়ে সরেজমিনে সমস্ত ঘটনা দেখে আসতে পারতেন। মুখ্যমন্ত্রী নিজে একবারও সেখানে গেলেন না কেন? তিনি যদি বিরোধী নেত্রী থাকতেন, তাহলে কি এরকম ভাবে দূরে থাকতে পারতেন? এই সমস্ত প্রশ্ন উঠছে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যদি না দিতে পারে, তাহলে আগামী দিনে যে কারণের জন্য এইসব তথাকথিত মহান ব্যক্তি, অর্থাৎ মাফিয়া ডন এবং এই সমস্ত অসভ্য ব্যক্তি যাদের দল আশ্রয় দিয়েছে, তাদের জন্যেই এই নবান্নের আসনটি ছাড়তে হবে তৃণমূলকে। কাজেই অবিলম্বে যে কাজটা করতে হবে মুখ্যমন্ত্রীকে একটি নির্দেশ দিতে হবে প্রশাসনকে যে আজ দল মত নির্বিশেষে যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। আর কোনো জায়গায় কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সেই অভিযোগকে লিপিবদ্ধ করতে হবে, থানায় নথিবদ্ধ করতে হবে এবং আইনসম্মত বিচার করতে হবে। কিন্তু তা হবে কি? ওই যে বললাম, শিকড় যে অনেক দূর গেছে, সেই শিকড় উপড়ে ফেলা খুব কঠিন। এই মুহূর্তে শেষ করার আগে আরেকটা প্রশ্ন আমি করে যেতে চাই, সেটা হচ্ছে এই যে বিরোধীরা আজকে এত বলছেন, এত কথা বলছেন, কেন বলছেন? যখন নারীরা বাড়ি থেকে বেরিয়ে এলেন, যখন এই সমস্ত নারী যারা বাড়িতে বাড়িতে দিনের পর দিন লাঞ্ছিতা হয়েছেন, যখন তাদের পাশে কেউ ছিল না, তখন কেন বিরোধীরা সেখানে যাননি? আর সাংবাদিকরাই বা কেন যাননি? আজকে যখন তারা বেরিয়ে এলেন, তখন সাহস দেখাচ্ছেন। আমি তো এই নারীদের স্যালুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এই সব নারীদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আপনাদের কাছেও আমি উত্তর চাইছি যে কোথায় আমরা যাচ্ছি তার উত্তর দিন এবং আপনারও ভাবুন। নমস্কার, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, এটুকু আশা রেখে আজকের এপিসোড আমি শেষ করছি।